তেন মারুর 25টি বর্ণ শেখা শেষ। এবার আমরা শিখবো যুক্ত বর্ণ কিভাবে গঠিত হয়। জাপানি ভাষায় যুক্ত বর্ণ গঠিত করার জন্য নতুন করে আর কিছু শিখতে হবে না। আমরা এর আগে শিখেছি ইয়া, ইউ এবং ইয়ো। এই তিনটা দিয়ে মূল যুক্ত বর্ণ গঠিত হবে। এছাড়া আমরা শিখেছিলাম বর্ণ শেখার সময় শিখেছি সু এবং এই দুটোর উচ্চারণটাও অনেকটা যুক্ত বর্ণের মতো। যেহেতু আমরা যুক্ত বর্ণ আলোচনা করছি, তাই এগুলোর উচ্চারণটাও কিভাবে হয় সেটা আমরা বলে দিব। এটার আমরা লিখেছিলাম হচ্ছে উৎসু। এর আগে যখন আমি কা বসাবো তখন আর পাশে যখন সু থাকবে, এটা কিন্তু সু সু না, যার কারণে এটার উচ্চারণটা হবে কাৎসু। এটা মিলে গিয়ে উচ্চারণটা হবে কাৎসু। আর যদি শুধু সু থাকতো তখন কিন্তু উচ্চারণ হতো কাসু। তাই এই সু এবং সু উচ্চারণের পার্থক্যটা হচ্ছে এরকমই যে সু যখন থাকবে সেটা তার বাম পাশের যে বর্ণটা সেটাকে নিয়ে একসাথে উচ্চারণ হবে, জয়েন্ট হয়ে উচ্চারণ হবে কাৎসু। এবং একইভাবে শেখার সময় বলেছিলাম যে এটা ন না, এটা তার কারণ কি, পাশে যখন আমি কা লিখবো আর এরপর আমি লিখবো, এটা উচ্চারণটা কা ন হবে না, উচ্চারণটা হয়ে যাবে কান। যেমন সা লিখে যদি আমি দেই তাহলে এটা হয়ে যাবে সা। তাহলে এটার উচ্চারণটা অনেকটা যুক্ত বর্ণের মতোই, যে এটা আগের বর্ণটার সাথে জয়েন্ট হয়ে উচ্চারণ হচ্ছে। এছাড়াও যুক্ত বর্ণ গঠিত করার তিনটি মূল বর্ণ হলো ইয়া, ইউ এবং ইয়ো। এখানে ব্যতিক্রম আছে শি, চি এবং জি এর ক্ষেত্রে। তাই এই তিনটি ব্যতিক্রম একটু পরে বলবো। এছাড়া যদি আমি বলি, যখন আমি যুক্ত বর্ণ হিসাবে ব্যবহার করব এই তিনটা বর্ণকে, তখন বাম পাশের বর্ণটা আমি যেই সাইজে লিখবো, ইয়া, ইউ এবং ইয়োকে তার থেকে অর্ধেকটা ছোট করে লিখবো। এই যে এখানে এখানে কা যতটুকু বড় লিখেছি, ইয়া কিন্তু ছোট করে লিখেছি। এখন প্রাথমিকভাবে এটার জন্য উচ্চারণটা খুব একটা বদলাবে না, যদিও বা জাপানিজরা উচ্চারণের ক্ষেত্রে গলার স্বর একটু ডাউন করে উচ্চারণ করে যখন পাশে ইয়াটা ছোট করে লেখা থাকে। কিছু কিছু ক্ষেত্রে একই রকম বানানের ক্ষেত্রে এই উচ্চারণের তারতম্যের কারণে শব্দের অর্থ ভিন্ন হয়। N5 লেভেলে আমরা এখনো সেরকম কোনো সমস্যা ফিল করব না, তাই উচ্চারণ নিয়ে আমাদের আপাতত সমস্যা নেই। এখানে ইয়া ছোট করে লেখা থাকলেও ইয়ার উচ্চারণটা ইয়াই হচ্ছে, আর পাশে কায়ের উচ্চারণ কায়ের মতো হচ্ছে, কা ইয়া। আবার কায়ের পাশে আমি ইয়া বড় করে যদি লিখি তখনও উচ্চারণটা কা ইয়াই হচ্ছে। তবে এই ক্ষেত্রে যেটা বললাম, জাপানিজরা এটার ক্ষেত্রে ভয়েসটা একটু লাউড করে বলে, আর এটার ক্ষেত্রে ভয়েস ইন্টোনেশনটা একটু ডাউন করে থাকে, যেটা আপাতত N5 লেভেলে আমাদের প্রয়োজন হচ্ছে না। এই তিনটা আমরা বললাম যে শি, চি, জি একটু ব্যতিক্রম। শি, চি, জি ছাড়া অন্য যত বর্ণের পাশে ইয়া, ইউ এবং ইয়ো বসবে, বড় করে বসুক বা ছোট করে, উচ্চারণ একই রকমই থাকবে। যেমন সা এর পাশে বসলে সা ইয়া, তারপরে হচ্ছে কু এর পাশে বসলে কুইয়া, কুইউ, কুইয়ো, কোনটার ক্ষেত্রে উচ্চারণটা বদলাবে না। কিন্তু উচ্চারণটা বদলে যাবে যখন আমরা শি, চি, জি এর পাশে ছোট করে ইয়া, ইউ এবং ইয়ো বসাবো। যখন আমরা শি এর পাশে ছোট করে ইয়া বসাবো তখন সেটা শি ইয়া না হয়ে হয়ে যাবে সা। তারপর শি এর পাশে যখন আমরা ছোট করে ইউ বসাবো তখন সেটা শি ইউ না হয়ে হবে সু। এবং শি এর পাশে যখন ছোট করে আমরা ইয়ো বসাবো তখন শি ইয়ো না হয়ে হয়ে যাবে শো। কিন্তু একই ক্ষেত্রে যদি আমরা ইয়াটা বড় করে বসাতাম তখন কিন্তু আর সা হতো না, তখন শি ইয়া এভাবে উচ্চারণ হতো। অর্থাৎ ইয়া, ইউ, ইয়ো বড় করে সমান উচ্চতায় বসালে কিন্তু উচ্চারণ বদলাবে না। ইয়া, ইউ, ইয়োর উচ্চারণ যেমনটা তেমনই থাকবে। শুধুমাত্র সি, চি, জি এর ক্ষেত্রে যদি আমরা পাশে ইয়া, ইউ, ইয়ো ছোট করে বসাই তখনই উচ্চারণটা বদলাবে। তখন শি ইয়া হয়ে যাবে সা, শি ইউ হয়ে যাবে সু, শি ইয়ো হয়ে যাবে শো। তাহলে আমরা কিন্তু জাপানি ভাষায় আগে আমরা শি শিখেছিলাম ভারী করে, আর সা শিখেছিলাম চিকন করে। এখন আমরা শি থেকে সা, সু, শো পেয়ে গেলাম। আমরা আগে সু এবং সো শিখেছিলাম, এখন ভারী করে উচ্চারণ সু এবং শো পেয়ে গেলাম। আর এটা ছিল চি। আমরা চা লেখার কোনো সিস্টেম ছিল না,
এখন জি এর সাথে যখন আমরা ছোট করে ইয়া বসাবো তখন সেটা হয়ে যাবে চা। যদি বড় করে লিখতাম তাহলে হতো চিয়া। চি এর সাথে ছোট করে ইউ লিখলে হয়ে যাবে চু। যদি বড় করে ইউ লিখতাম তাহলে হতো চি ইউ। চি এর সাথে যখন আমি ছোট করে ইউ লিখবো তখন এটা হবে চো। চি এর সাথে ইউ বড় করে লিখলে হতো চি ইউ। এখন হয়ে গেল চো। একইভাবে জি এর সাথে যখন আমি ছোট করে ইয়া দিব সেটা হয়ে যাবে যা। জি এর সাথে যদি আমি বড় করে ইয়া দিতাম তাহলে জি ইয়া হতো, এখন হয়ে গেল যা। জি এর সাথে যখন আমি ছোট করে ইউ দিব এটা হয়ে যাবে জু, এবং জি এর সাথে যখন ছোট করে ইউ দিব এটা হয়ে যাবে জো। এই 9টি বর্ণ ছাড়া বাকি যত জায়গাতেই ইয়া ইউ ইউ বসবে সেটার উচ্চারণটা ইয়া ইউ ইউ এর মতোই হবে। শুধুমাত্র এই 9টি বর্ণ মানে সি জি জি এর ক্ষেত্রে ছাড়া অন্য সব জায়গায় একই রকম থাকবে। আর এখানে যখন ছোট করে বসবে তখনই উচ্চারণ বদলাবে। যদি সি জি জি এর পাশে ইয়া ইউ ইউ বড় করে বসে তখন কিন্তু উচ্চারণ বদলাবে না। আর ছোট করে বসলে তখন সি ইয়া হচ্ছে সা, সি ইউ হচ্ছে সু, সি ইউ হয়ে যাচ্ছে শো। একইভাবে চি ইয়া চা, চি ইউ চো, চি ইউ চো। জি ইয়া যা, জি ইউ জো, জি ইউ জো। এই 9টা আমরা যুক্ত বর্ণ পেয়ে গেলাম। পাশাপাশি আমরা সু এবং এর সঠিক উচ্চারণটাও জানলাম। এবার জাপানি শব্দ বা বাক্য পড়ার জন্য আমাদের আর একটা রুলস জানতে হবে, সেটা হচ্ছে ছোট সু। আমরা মূল 46টি বর্ণের মধ্যে সু লেখা শিখেছি। এই সুটা যখন আমরা ছোট করে লিখবো তখন সেটা যুক্ত বর্ণের মতো করে ব্যবহার হবে। যেমন এই হচ্ছে কা, কায়ের পাশে যখন আমি ছোট করে সু দিব এবং তার পাশে আবার কা লিখবো তখন এই ছোট সুটার কারণে পরে যে বর্ণটা সেটা যুক্ত হয়ে উচ্চারণ হবে। কিরকম হবে উচ্চারণটা? প্রথম কাটা ঠিক থাকবে, পরের কাটা দুইবার ব্যবহার হবে উচ্চারণ, হয়ে যাবে এটা কাকা। সু যদি বড় করে থাকতো তাহলে হতো কাকসুকা, কিন্তু যেহেতু সু ছোট করে আছে এটা উচ্চারণটা হয়ে যাবে কাককা। একইভাবে যদি আমরা শিখি নি, নি এর পাশে ছোট করে সু লিখি, তার পাশে আমরা কি লিখি, ছোট করে লেখা আছে, যদি বড় করে লেখা থাকতো তাহলে হতো মিৎসুকি, কিন্তু যেহেতু ছোট করে লেখা তাহলে আমরা জানি যে ডান পাশের বর্ণ অর্থাৎ কি এটা ডাবল উচ্চারণ হবে, তাহলে উচ্চারণটা হয়ে যাবে নিক্কি। নিৎসুকি না হয়ে এটা উচ্চারণ হয়ে যাবে নিক্কি। এই ছোট সু এর রুলস টুকু জানা থাকলে এবং যুক্ত বর্ণগুলো ভালো মতো আমরা উচ্চারণ করতে পারলে আমরা জাপানি ভাষার যে কোনো হিরাগানায় লেখা শব্দগুলো রিডিং করতে পারবো। তাহলে এই ক্লাসটার পরে আমরা জাপানি ভাষার প্রথম 46টি বর্ণ, এরপরে তেনতেন মারুর 25টি বর্ণ এবং যুক্ত বর্ণ এই 9টি, তার পাশাপাশি এই রুলস গুলো ভালো মতো রিভিশন দিয়ে চর্চা করে আমরা আগামী থেকে জাপানি রিডিং পড়া শুরু করতে পারবো। ধন্যবাদ।